দর্শক, দিল্লিতে গত শুক্রবারে শেখ হাসিনা প্রকাশ্যে কথা বলেছেন অডিও বার্তায় এবং বাংলাদেশের সরকারকে উৎখাতের কথা বলেছেন। সেই কারণে বাংলাদেশ সরকার থেকে গতকালকে যে বিবৃতি দেওয়া হয়েছে, ভারতের বিরুদ্ধে চরম অবস্থান গ্রহণ করা হয়েছে এবং নির্বাচনে মানে যে কোনো ধরনের সহিংসতার জন্য আওয়ামী লীগকে এর ফল ভোগ করতে হবে, এরকম বিবৃতি যখন দেওয়া হয়েছে, বিশেষ করে ভারতের দিকে যে বার্তাগুলো দেওয়া হয়েছে সেই বার্তাগুলো বেশ কঠিন মানে বাংলাদেশ স্মরণকালের সব থেকে তির্যক ভাষা ব্যবহার করেছে গতকালকে ভারতের উদ্দেশ্যে। সেরকম ব্যাপার গতকালকেই যখন আমরা দেখেছি, তখন গতকালকে রাতে আমাদের নজরে এসেছে একটি খবর। সেটা ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসে খবরটা দেয়া হচ্ছে। কিছুদিন আগে বাংলাদেশ সরকার বিভিন্ন অভিযোগে, মানে আন্তর্জাতিক পর্যায়ের থেকে বিভিন্ন অভিযোগের প্রেক্ষাপটে 2025 সালে সংখ্যালঘু নির্যাতনের যে ঘটনা, সেই ঘটনার একটা ডাটা প্রকাশ করেছিল, যেখানে সরকার বলেছিল যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সম্পৃক্ততা আছে এরকম ঘটনা প্রায় 700-র মতো কাছাকাছি এরকম ঘটনা ঘটেছে, কিন্তু তার মধ্যে সাম্প্রদায়িক সহিংসতা কিংবা সংখ্যালঘু নির্যাতন এই বিষয়ে ঘটনা 71টি ঘটনা ঘটেছে। অর্থাৎ 2025 সালে 71টি ঘটনার কথা বাংলাদেশ সরকার স্বীকার করেছিল এবং তার মধ্যে একটি হত্যাকাণ্ড, যেটা দীপু দাসের হত্যাকাণ্ড। কিন্তু ভারতের এই গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস আবারও দাবি করছে যে একদিন আগে বাংলাদেশে আবারও একজন হিন্দু যুবককে পুড়িয়ে মারা হয়েছে। যদিও বাংলাদেশের গণমাধ্যমে এই খবরটা খুব একটা গুরুত্ব সহকারে কোথাও প্রকাশিত হয়নি। কি বলতে চাইছে ইন্ডিয়ান এক্সপ্রেস? তারা যখন এই ঘটনা নিয়ে নতুন আরেকটা ঘটনা হিসেবে দাবি করছে, তখন তারা রেফারেন্স হিসেবে আগের অনেকগুলো ঘটনা বলছে, যে ঘটনাগুলোকে বাংলাদেশ সরকার বলছে এগুলোর সঙ্গে সাম্প্রদায়িক ইস্যু জড়িত নেই। চলুন ইন্ডিয়ান এক্সপ্রেস কি বলছে, কি অভিযোগ করছে একটু জেনে দেখি এবং জানার মাধ্যমে আমরা বুঝে ওঠারও চেষ্টা করি যে তারা যেটা বলছে সেটা কতটা অথেন্টিক। বারবার সংখ্যালঘু নির্যাতন, বিশেষ করে হিন্দু কর্মীদের নির্যাতন, হত্যা, এই অভিযোগগুলো যখন আসছে, ভারত থেকে এই অভিযোগটা বারবার করা হচ্ছে, বাংলাদেশ থেকে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার অভিযোগ করা হচ্ছে। এই পাল্টাপাল্টি অভিযোগ যে চলতেই আছে, এই চলার শেষ কবে সেটা আমরা জানি না। তবে এই খবরটি একটু বিশ্লেষণ করে দেখতে চাই আদতে কি ঘটেছে, কি দাবি করছে তারা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ভারত থেকে আবারও অভিযোগ করা হয়েছে বাংলাদেশে আর একজন হিন্দু নাগরিকের, হিন্দু যুবককে পুড়িয়ে মারার ঘটনা ঘটেছে। সেই অভিযোগ করেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। তাদের শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে যে 23 years old হিন্দু ম্যান বার্নড অ্যালাইভ ইন বাংলাদেশ, ফ্যামিলি কলস ইট প্ল্যান্ড মার্ডার। অর্থাৎ বাংলাদেশে 23 বছর বয়সী হিন্দু যুবককে জীবন্ত পুড়িয়ে হত্যা, এটিকে পরিবার পরিকল্পিত হত্যা হিসেবে অভিহিত করছে। প্রত্যক্ষদর্শীরা বলছে নিহত চঞ্চল চন্দ্র ভৌমিক দীর্ঘক্ষণ আগুনে আটকে ছিলেন এবং শ্বাসরোধ ও পুড়ে যাওয়ার কারণে তার মৃত্যু হয়। এই ঘটনাটা ঘটেছে গত শুক্রবার রাতে। সেই খবরটা গতকালকে রবিবারের রাতে আমরা ইন্ডিয়ান এক্সপ্রেসে দেখতে পেয়েছি। তারা বলছে যে একটি গ্যারেজের ভেতরে ঘুমন্ত অবস্থায় 23 বছর বয়সী এক হিন্দু যুবককে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে। এক যুবকের এই পুড়িয়ে মারা যাওয়ার খবর এভাবে বাংলাদেশের গণমাধ্যমে এসেছে, খবরটা যেটাকে ভারতীয় গণমাধ্যম হিন্দু যুবককে পুড়িয়ে মারা হয়েছে সেভাবে উপস্থাপন করছে। তারা এভাবে উপস্থাপন করবে, এটাই স্বাভাবিক। চলুন আগে ঘটনার সত্যতা নিয়ে আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করি। নিহত ব্যক্তির নাম চঞ্চল চন্দ্র ভৌমিক, কুমিল্লা জেলার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা, খোকন চন্দ্র ভৌমিকের ছেলে। ইন্ডিয়া টুডে বলছে বেশ কয়েক বছর ধরে গ্যারেজে কাজ করা চঞ্চল তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী শুক্রবার গভীর রাতে চঞ্চল যখন গ্যারেজের ভিতরে ঘুমাচ্ছিলেন তখন এই হামলার ঘটনা ঘটে। অজ্ঞাত পরিচয় হামলাকারীরা বাইরে থেকে গ্যারেজের শাটারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে চঞ্চল দীর্ঘক্ষণ আগুনে আটকে ছিলেন এবং শ্বাসরোধ ও পুড়ে যাওয়ার কারণে তার মৃত্যু হয়। চঞ্চলের পরিবার এই ঘটনাটাকে পরিকল্পিত হত্যা বলে অভিহিত করেছেন এবং দায়ীদের অবিলম্বে গ্রেপ্তারের পাশাপাশি কঠোর শাস্তির আবেদন জানিয়েছেন। পুলিশ বলছে ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করা হয়েছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এখন পর্যন্ত মামলা হয়নি সেই দাবি করছে ইন্ডিয়ান এক্সপ্রেস। কাছাকাছি সিসিটিভি ক্যামেরায় হামলাকারীদের গ্যারেজে আগুন ধরিয়ে দিতে দেখা গেছে, তবে এখনও তাদের শনাক্ত করা যায়নি। সিসিটিভি ফুটেজে পাওয়া গেছে সেই দাবিও তারা করছে। নরসিংদী পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক এএনআই বার্তা সংস্থা এএনআইকে বলেছেন, আমরা সিসিটিভি ক্যামেরা থেকে ফুটেজ সংগ্রহ করেছি এবং দেখেছি যে একটি দৃশ্যে একজন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। আমরা তদন্ত করছি যে আগুনটি বাইরের কোনো কারণে নাকি বৈদ্যুতিক ত্রুটির কারণে দেখা গেছে। সিসিটিভিতে যদি একজনকে দেখাই যায় তাহলে বৈদ্যুতিক ত্রুটি থেকে আসলো সেটাও একটা বড় প্রশ্ন। এসপি আরও উল্লেখ করেছেন যে দোকানের ভেতরে আগুনের সূত্রপাত হয়েছিল এবং ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করার জন্য শাটার ভেঙেছিল, যদিও তার দেহ পুড়ে গিয়েছিল। আমরা এখনও সব কিছু তদন্ত করছি এবং এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি, তিনি আরও এটা জানিয়েছেন। এইবার তারা এই রেফারেন্সটা দিচ্ছে যে দাবি করছে যে গত কয়েক দিন ধরে কয়েক মাস ধরে একের পর এক ঘটনা ঘটছে। কোন কোন দাবিগুলো করছে তারা, যেগুলো বাংলাদেশ সরকার নাকচ করে দিয়েছে। বাংলাদেশ সরকার একমাত্র দীপু দাসের ময়মনসিংহের ভালুকায় যে ঘটনাটা ঘটেছিল দীপু দাসকে পুড়িয়ে মারা, সেটা ছাড়া বাকি কোনোটাই সাম্প্রদায়িক ইস্যু নয় বলে দাবি করছে। তারা বলছে গত কয়েক সপ্তাহ ধরে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী প্রশাসনের অধীনে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে সহিংস আক্রমণ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এই সরকারের আমলে এই ঘটনা আরও বেড়েছে সেই দাবি করছে। যেখানে জনসংখ্যার প্রায় 7% হিন্দুরা প্রায়শই লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন। 18 জানুয়ারি কলা নিয়ে ঝগড়ার পর বাংলাদেশে গাজীপুরে এক হিন্দু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ। এর আগে 24 ঘন্টার মধ্যে দেশে 2 হিন্দুকে হত্যা করা হয়েছিল, সেই অভিযোগও তারা করছে। অন্যান্য সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্যে রয়েছে 29 ডিসেম্বর ভালুকায় একটি পোশাক কারখানায় আধা সামরিক আনসার বাহিনীর সদস্য ব্রজেন্দ্র বিশ্বাস 40কে একজন সহকর্মীর হাতে হত্যা। 24 ডিসেম্বর রাজবাড়িতে চাঁদাবাজির অভিযোগে 29 বছর বয়সী অমৃত মণ্ডলকে পিটিয়ে হত্যা এবং 18 ডিসেম্বর ময়মনসিংহে ব্লাসফেমির অভিযোগে 29 বছর বয়সী দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করা হয়। এর মধ্যে যতগুলো অভিযোগ করছে একমাত্র 18 ডিসেম্বর যেদিন ওসমান হাদির মৃত্যুর ঘটনা ঘটে সেই রাতে যে ময়মনসিংহের ভালুকায় দীপুচন্দ্র দাস পোশাক শ্রমিক তাকে পিটিয়ে তারপরে গাছে ঝুলিয়ে পুড়িয়ে মারা হয়েছিল, সেই ঘটনাটাকেই সরকার একমাত্র সাম্প্রদায়িক ইস্যু এবং সেখানে ধর্ম অবমাননার অভিযোগে কাজটা করা হয়েছিল, সেটাকে সাম্প্রদায়িক ইস্যু হিসেবে সরকার মেনে নিচ্ছে। কিন্তু বাকি যে অভিযোগগুলো ভারতীয় গণমাধ্যম করছে বাংলাদেশ সরকার থেকে, সেই অভিযোগগুলো অস্বীকার করা হয়েছে। বারবার বলা হয়েছে এগুলোর সঙ্গে অন্য কারণ জড়িত, কোনোটাই সাম্প্রদায়িক ইস্যু না কিংবা সংখ্যালঘু ইস্যু না। অন্য কারণ, পারিবারিক কারণ, পাড়া প্রতিবেশীর কারণ, ব্যবসায়িক কারণ, দ্বন্দ্বের কারণ, একটা ঘটনাকে তারা চাঁদাবাজির ঘটনা হিসেবে বলছে। সম্ভবত ফরিদপুরের রাজবাড়ির ওইদিকে যে ঘটনাটা ঘটেছে সেটাকে চাঁদাবাজির ঘটনা বলছে সরকার। এইভাবে একদিকে ভারত অভিযোগ করছে আর একদিকে বাংলাদেশ সরকার থেকে সেই অভিযোগ অস্বীকার করা হচ্ছে। ঠিক যেমন বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে আশ্রয় প্রশ্রয় দেয়া এবং শেখ হাসিনা ভারতে বসে থেকে বাংলাদেশকে উস্কানি দিচ্ছেন এই অভিযোগ করা হচ্ছে, ওদিকে ভারত সরকার থেকে সেই অভিযোগ অস্বীকার করা হচ্ছে। তার মানে দুই দেশের সরকারেরই পাল্টাপাল্টি অবস্থান আমরা দেখছি। অভিযোগ পাল্টা অভিযোগ এবং অস্বীকার পাল্টা অস্বীকার, এই ব্যাপারগুলোও আমরা দেখছি, যাতে করে এটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার যে দুই দেশের সম্পর্কটা ভালো হচ্ছে না, ভালো হওয়ার সম্ভাবনাও নেই। মজার ব্যাপার হচ্ছে যে এই দুদিন আগে
আমাদের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তিনি নাকি ক্রিকেটারদের বলেছেন এই তো সামনে নির্বাচন, আমরা তো আর বেশি দিন নেই, নতুন সরকার আসলে এই এখন যে সমস্যাগুলো, খেলতে না যাওয়া, ক্রিকেট নিয়ে ভারতের সঙ্গে যে সমস্যাগুলো, এগুলোর সমাধান নতুন সরকার এসে করে ফেলবে। তার মানে এই সরকার আর কোনো আশা দেখছে না ভারতের সঙ্গে যে সমস্যাগুলো বেঁধে গেছে সেই সমস্যাগুলোর সমাধান হওয়ার কোনো উপায় আছে বলে তারা মনে করছে না। এমনকি শেখ হাসিনাকে ফেরত পাওয়া কিংবা আওয়ামী লীগের নেতাকর্মীদের ফেরত পাওয়াও তাদের যে সম্ভব হচ্ছে না, এটা তারা সম্ভবত ডিটারমাইন্ড হয়েই গেছে। দর্শক, আপনার মতামত কি এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।